দক্ষিণ এশিয়ার আকাশে কিন্তু আবারও উত্তেজনার মেঘ জমছে। একদিকে ভারত তাদের অত্যাধুনিক ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ পরীক্ষা করছে, আর অন্যদিকে পাকিস্তানও তাদের দূরপাল্লার তৈমুরকে সামনে নিয়ে আসছে। তো এই দুই শক্তির মধ্যকার অস্ত্র প্রতিযোগিতা ঠিক কোন দিকে মোড় নিচ্ছে, চলুন এই ব্যাপারটাই আজ একটু দেখি। দেখুন, এই যে ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো হচ্ছে, এগুলো কিন্তু নিছক কোনো সামরিক মহড়া নয়। এর আড়ালে থাকে অনেক গভীর কৌশলগত বার্তা। কিন্তু প্রশ্ন হলো, এই বার্তাগুলো আসলে কাকে দেওয়া হচ্ছে? শুধু কি একে অপরকে, নাকি পুরো অঞ্চলকেই একটা নতুন বাস্তবতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আর ঠিক এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। এই যে এত অত্যাধুনিক অস্ত্র, এগুলো কি আসলেই শক্তির একটা ভারসাম্য এনে স্থিতিশীলতা তৈরি করছে, নাকি অজান্তেই পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে? চলুন প্রথমে ভারতের তুনিরের সবচেয়ে ধারালো অস্ত্রটার দিকে নজর দেয়া যাক, ব্রাহ্মস, যাকে প্রায়ই বলা হয়ে থাকে অব্যর্থ ফলা। ব্রাহ্মসের গল্পটা কিন্তু একদিনের না, বেশ লম্বা একটা পথ চলা। 2001 সালে প্রথম সফল পরীক্ষার পর থেকে ভারত কিন্তু লাগাতার একে আরও উন্নত করে চলেছে, আর বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ব্যবহারের জন্য তৈরি করেছে। এর সবচেয়ে বড় পরিচয় হলো এর গতি। এটি একটি সুপারসনিক ক্রুজ মিসাইল, মানে এটা শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি গতিতে ছোটে, ভাবা যায়? আর এটা কিন্তু ভারত আর রাশিয়া একসাথে মিলে তৈরি করেছে। ব্রাহ্মসের সবচেয়ে বড় শক্তি হলো এর বহুমুখিতা, মানে এটিকে ভূমি থেকে, যুদ্ধজাহাজ থেকে, সাবমারিন থেকে, এমনকি উড়ন্ত সুখোই 30 ফাইটার জেট থেকেই ছোড়া যায়। আর এর নতুন সংস্করণগুলো তো আরও আধুনিক। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে করি মাঠের কাছাকাছি দিয়ে উড়ে গিয়ে একদম নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত করতে পারে। তবে এত ক্ষমতার একটা দামও তো আছে, তাই না? আর দামটা কিন্তু বেশ চড়া। এক একটা ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বানাতে খরচ হয় প্রায় $2.5 থেকে $3 মিলিয়ন। তার মানে এটা যেমন শক্তিশালী, তেমনই ব্যয়বহুল একটা সম্পদ। তো ভারতের এই ফলার জবাবে পাকিস্তানের হাতে কি আছে? তাদের জবাব হলো তৈমুর। এটাকে তারা মূলত একটা প্রতিরোধক শক্তি হিসাবেই দেখে। চলুন এর মানেটা আসলে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। তৈমুরের ব্যাপারটা কিন্তু বেশ নতুন। 2022 সালে এটিকে প্রথমবার আন্তর্জাতিকভাবে সবার সামনে আনা হয়, আর এই টাইমলাইন অনুযায়ী এর প্রথম সফল পরীক্ষা হয়েছে 2026 সালের জানুয়ারিতে। এর পাল্লা প্রায় 600 কিলোমিটার, যেটা পাকিস্তানের কৌশলগত প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তৈমুরকে ডিজাইন করা হয়েছে খুব দ্রুত মোতায়েন করার জন্য। মোবাইল লঞ্চার থেকে এটিকে ছোড়া যায়, আর এটা প্রচলিত ও বিশেষ 2 ধরনের ওয়ারহেডই বহন করতে পারে। পাকিস্তানের কৌশলটা হলো তৈমুর দিয়ে যুদ্ধ শুরু করা নয়, বরং প্রতিপক্ষকে একটা কড়া বার্তা দেওয়া যে কোনো ধরনের আক্রমণের পরিণতি ভালো হবে না। সোজা কথায় এটি যুদ্ধ ঠেকানোর একটা অস্ত্র। আর খরচের দিক দিয়ে দেখলে একটা তৈমুর ক্ষেপণাস্ত্রের দাম পড়ে $5 থেকে $7 লক্ষ মতো, মানে ব্রাহ্মসের চেয়ে অনেক অনেক সস্তা। আচ্ছা, এই ক্ষেপণাস্ত্রগুলোর টেকনিক্যাল ডিটেলস তো হলো। এবার চলুন, একদিকে ভারত যারা জোর দিচ্ছে গতি, নির্ভুলতা আর কোয়ালিটির ওপর, অন্যদিকে পাকিস্তান যাদের ফোকাস হলো সংখ্যা, কম খরচ এবং প্রতিপক্ষের মনে একটা অনিশ্চয়তা তৈরি করা। ভারতের একজন সাবেক ডিআরডিও বিজ্ঞানী ডক্টর সুধীর মিশ্রর একটা কথা শুনলেই ভারতের কৌশলটা বোঝা যায়। উনি বলেছেন, ব্রাহ্মস ভারতের জন্য একটি ফার্স্ট স্ট্রাইক এনাবলার। এর গতি শত্রুকে প্রতিক্রিয়া জানানোর কোনো সুযোগই দেয় না। আর এর ঠিক উল্টো দর্শনটা পাওয়া যায় পাকিস্তানের দিক থেকে। ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির বিশ্লেষক ডক্টর জাফর ইকবাল চিমার মতে, তৈমুরের মূল উদ্দেশ্য যুদ্ধ শুরু করা নয়, এটা একটা ডিটারেন্স প্ল্যাটফর্ম যা প্রতিপক্ষকে বার্তা দেয় যে পাল্টা আঘাত অনিবার্য। তবে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, আধুনিক যুদ্ধ কিন্তু শুধু একটা বা দুটো মিসাইল দিয়ে জেতা যায় না। আন্তর্জাতিক বিশ্লেষক মাইকেল ক্লার্ক এই কৌশলগত পার্থক্যটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সোজা কথায়, ভারত খেলছে কোয়ালিটির খেলা, আর পাকিস্তান খেলছে কোয়ান্টিটি বা সংখ্যার খেলা। কারণ আজকের যুদ্ধক্ষেত্র মানে শুধু ক্ষেপণাস্ত্র নয়, এটা একটা সিস্টেম অফ সিস্টেমস। মানে এর মধ্যে র্যাডার নেটওয়ার্ক, স্যাটেলাইট দিয়ে নজরদারি, সাইবার অ্যাটাক, ড্রোনের ঝাঁক, এই সব কিছু একসাথে মিলে একটা জটিল সিস্টেম তৈরি করে। আর এই ব্যাপারে কিন্তু ভারত এবং পাকিস্তান দুই দেশের সামরিক বিশ্লেষকরাই একমত। কোনো একটা নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র, সেটা ব্রাহ্মসই হোক বা তৈমুর, একা একটা যুদ্ধ জেতাতে পারে না। জয় নির্ভর করে এই সমস্ত সিস্টেমগুলোকে কে কতটা দক্ষতার সাথে একসাথে কাজে লাগাতে পারছে তার উপর। কিংবা চাপের মুখে একটা প্রযুক্তিগত বা মানবিক ভুল হয়ে গেল, আর তার থেকেই শুরু হয়ে যেতে পারে এক বিধ্বংসী সংঘাত। শুধু ভারত বা পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না,
বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো প্রতিবেশী দেশগুলোকেও এর ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। পুরো অঞ্চলের স্থিতিশীলতাই তখন ঝুঁকির মুখে পড়বে। তৈমুর আর ব্রাহ্মস দুটোই নিঃসন্দেহে প্রচণ্ড শক্তির প্রদর্শন, কিন্তু দিন শেষে প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায়, এই শক্তি কি আসলেই শান্তি নিশ্চিত করছে, নাকি আমাদের ভবিষ্যৎকে আরও বেশি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে? ইতিহাস বলে অস্ত্রের প্রতিযোগিতা সবসময় ভয় আর অবিশ্বাসের জন্ম দেয়, আর দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এখন শুধু কূটনীতিকদের হাতে নয়, হয়তো এই ক্ষেপণাস্ত্রগুলোর বোতামের ওপরেও নির্ভর করছে।